সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল কামনায়, কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশি বৌদ্ধ সমাজে সবথেকে বেশি পালিত, উদযাপিত যে ধর্মীয় অনুষ্ঠান তার নামই হচ্ছে সঙ্গদান অনুষ্ঠান। বিভিন্ন কারণে প্রায় সারা বছর ধরেই বৌদ্ধ সমাজে কোনো না কোনো পরিবারে, কোনো না কোনো সমাজে, এলাকায়, গ্রামে এই অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে বিভিন্ন কারণে, তা আপনারাও ভালো জানেন। এখন সঙ্গদান তো আমাদের করতে হয়, অর্থাৎ আপনাদের করতে হয়, আয়োজনও করতে হয়, অংশগ্রহণও করতে হয়। তো এটা আমাদের বৌদ্ধ সমাজের চিরাচরিত একটা সাধারণ চিত্র, কমন পিকচার, যে সঙ্গদান হবে। সঙ্গদান হলে নানান গ্রামের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উপাসক উপাসিকা অংশগ্রহণ করবেন। এতে করে হয় কি, অনুষ্ঠানের আরও সৌন্দর্য বর্ধিত হয় এবং আমাদের সামাজিক যে ভ্রাতৃত্ব বন্ধন, সম্প্রীতি, সেটারও বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে এটা একটা ভালো দিক যে আমরা সঙ্গদান অনুষ্ঠানে আমরা যে প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের আমরা আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি এবং অংশগ্রহণ করি, এটা অত্যন্ত ভালো দিক। কিন্তু যে কথাটা বলতে চাই আজকে, এই সঙ্গদানে আমাদের উপাসক উপাসিকারা যে অংশগ্রহণ করেন, নিশ্চয়ই আপনাদের কিছু করণীয় আছে। তো অনেকে সেগুলা সঙ্গদান অনুষ্ঠানে গেলে যে ন্যূনতম যে কতগুলো করণীয় আছে, ডুইংস আছে, ডিউটি আছে, আমরা অনেকে কিন্তু সেগুলা মানতে পারছি না বা মেনে চলছি না, যার কারণে একদিকে অনেকের সঙ্গদান অনুষ্ঠানে যাওয়াটা যেমন সফল হচ্ছে না, তেমনিভাবে অনুষ্ঠানটা আরও যতখানি সুন্দর হতে পারত, সেটাও সেরকম হতে পারছে না। তো বলতে চাচ্ছি, আপনারা জানেন আমাদের সঙ্গদান অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমের মধ্যে আবদ্ধ। অর্থাৎ শুরু আপনি যখন করুন না কেন, শেষটা কিন্তু আপনাকে সব একেবারে ভিক্ষু সঙ্গের ভোজন গ্রহণ থেকে শুরু করে, ছয়ং গ্রহণ থেকে শুরু করে 12টার মধ্যে এটা শেষ করতে হয়। অর্থাৎ আপনি আমাদের তো সঙ্গদান অনুষ্ঠানটা এমন নয় যে ভিক্ষু সঙ্গরা গেলেন, গিয়ে হাত ধুয়ে খেতে বসলেন, তারপরে চলে আসলেন, সেরকম তো না। সঙ্গদানে কিছু ভিক্ষুদেরও করণীয় থাকে। আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, ভাগ ভাগ করে করব। আজকে আপনাদের করণীয় কি, আমাদের উপাসক উপাসিকাদের করণীয়টা কি, সঙ্গদানে গেলে ন্যূনতম আমাদের কি করতে হবে, সেটা একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমাদের বেশিরভাগ দেখা যায় সারা বাংলাদেশ জুড়ে বৌদ্ধ সমাজের প্রায় একই চিত্র। আমার অভিজ্ঞতা যেটা বলে যে আমরা সকাল 10টার আগে সঙ্গদান শুরু করতেই পারি না সভা। উনি আসেন নাই, তিনি আসেন নাই, আয়োজক দাতাদের পরিবার তৈরি হন নাই, আমরা এই কারণে 10টার আগে, সেটা অবশ্যই 10টায় পেরিয়ে যায়, 10টার আগে আমরা শুরু করতে পারি না নানান কারণে। তাহলে হয় কি, পরে 10টায় যখন সঙ্গদান অনুষ্ঠান শুরু হয়, তাহলে সেখানে শিলা গ্রহণ করা আছে আপনাদের, তারপরে ভিক্ষু সঙ্গ আপনাদেরকে সূত্রপাঠ করবেন, আপনাদের উদ্দেশ্যে ধর্মদেশনা দান করবেন, বুদ্ধ পূজা, শিবলি পূজা আদি উৎসর্গ হবে। তারপরে আপনার মূল যে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠান সঙ্গক্ষেত্রে, সেগুলো উৎসর্গিত হবে।
তারপরে সবশেষে আপনার পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে এই জল ঢেলে উৎসর্গ মন্ত্র যেটা আছে, ইদাং মে আতিনাং হতু, সেটা করে উৎসর্গ করে সঙ্গদানের আমাদের যে করণীয় আছে, ফর্মালিটিস বলি আমরা, সেগুলা শেষ হয়। সেগুলা সম্পূর্ণরূপে শেষ করে তারপরে ভিক্ষু সঙ্গ স্বয়ং গ্রহণ করেন, পিণ্ড গ্রহণ করেন। এখন যতগুলো করণীয় সম্পাদন করতে হয়, এগুলার জন্য আমরা কতটুকু সময় পাই? 10টায় যদি শুরু করা যায় তাহলে 11টা পর্যন্ত 1 ঘন্টা। মধ্যম গোচরের অনুষ্ঠান হলে 11:30 পর্যন্ত, ঘরোয়া পরিবেশে ঘরনা ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেই ধরনের হলে 11:30টার মধ্যে শেষ করলে 1.5 ঘন্টা সময় পাওয়া যায়। আবার যেগুলি মোটামুটি ব্যাপক আকারে হচ্ছে সেখানে কিন্তু 1টা ঘন্টা নানান কারণে প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ, তাইলে আমরা আসলে সময় পাই 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার এতদিনের পরিকল্পিত এত বড় আয়োজন, আপনার এত বড় একটা অনুষ্ঠান, এত কিছু উপাদান, অনুষঙ্গ, ওই 1 ঘন্টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। শেষে হয় কি, সব দৌড়ের উপরে, সূত্রপাঠ কোনো মতে টেনে টুনে, দেশনা 2-1 জন টেনে টুনে 5-10 মিনিট করে, হয় করা গেল না, হয় করা গেল না। আবার যদি সেখানে নবরত্ন পরিত্রাণ সূত্রপাঠের আয়োজন করা হয়, 9-10টা সূত্রপাঠ হয়, সবগুলো পাঠ করা হয় না, সবগুলো পাঠ করলে অন্য কিছু করা যাবে না। এই একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই সঙ্গদান অনুষ্ঠানটা শুরু এবং শেষ হয়। আমরা কি আসলে পারি না? দুঃখজনক হলো যে 10টা আমি বললাম না, এটা ডেকে কুজে নিয়ে জোর করে শুরু করে দিলে 10টা, আর না হলে কিন্তু এটা 10:30, শুরু করতে করতে 10:30। তাহলে দেখুন, আমরা 1 ঘন্টা সময়ও পাই না, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার সময় নিয়ে এগুলো করতে হয়। অথচ একজন দাতা, একটি পরিবার কত প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করে তারপরে এত খরচপাতি করে একটি অনুষ্ঠান করেন। শুধু কি যাওয়া আসা, খাওয়া দাওয়া করাটাই আমাদের মূল উদ্দেশ্য? সেখান থেকে আমাদের কিছু নিতে হবে না, পেতে হবে না, ধর্ম অর্জন আচরণের সুযোগ পেতে হবে না? আমরা কিন্তু সেখান থেকে দেখি যে আমাদের উপাসক উপাসিকারা প্রায় সময় বঞ্চিত হন। এই ক্ষেত্রে আমি মনে করি ভিক্ষু হিসেবে এবং অনুমোদনকারী হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা যদি পারতাম 9টা থেকে 9:30টার মধ্যে অনুষ্ঠানগুলো শুরু করতে, ওদিকে আবার খাবার দাবার নিয়ে দৌড়ের উপরে টানাপোড়েন না হয়ে মতো, আবার ওদিকে যদি ঠিক 11টা, সর্বোচ্চ 11:15টার মধ্যে শেষ করতে পারি, তাহলে একটা সময়ের ব্যালেন্স হবে। এটা হয়তো একটা টাইমের কথা বলছি, সময়ের কথা বলছি। আর আমরা চাইলে পারবো না কেন? যেদিন অনুষ্ঠানে আমরা যাচ্ছি এবং যে অনুষ্ঠানটা আমি নিমন্ত্রণটা গ্রহণ করেছি বা আপনি গ্রহণ করেছেন, আপনি জানেন যে আপনি আজকে অনুষ্ঠানটাতে আপনি যাবেন, তাহলে আপনি সময় মতো কেন বের হচ্ছেন না? অনুষ্ঠানগুলো তো আপনার এলাকার মধ্যে, আমাদের প্রায় অনুষ্ঠানগুলো তো এলাকার মধ্যে, এই গ্রাম ওই গ্রাম, মিনিট 10 সময়ের যোগাযোগের ব্যবধান মাত্র। তাহলে সেরকম 10 মিনিটের একটা ব্যবধান, অনেক সময় এই বাড়ির উঠান থেকে ওই বাড়ির উঠানে, সেখানে আপনি দেখবেন কেউ যাচ্ছে 10:30টায়, কেউ যাচ্ছে 10টায়, কেউ যাচ্ছেন 11টায়, পৌনে 11টায়। কি একটা এই বিশৃঙ্খল অবস্থা। এই জায়গাতে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। কেন আপনি সেদিন একটা দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য আপনি যথাসময়ে যেতে পারবেন না? বিশেষ কোনো অসুবিধা না হলে আমাদের তো যথাসময়ে যাওয়া উচিত। ওইরকম যদি আমরা সবাই যদি এগিয়ে আসি, 9টা, সর্বোচ্চ 9:30টায় সঙ্গদান অনুষ্ঠানগুলো শুরু করা অবশ্যই সম্ভব। প্রথম একটু এদিক সেদিক হবে, কিন্তু কিছু অনুষ্ঠান চালানোর পরে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়ে যাবে। বেশিরভাগ মানুষ দেখবেন ওই সময়ের মধ্যে চলে আসছে। দ্বিতীয়ত আরেকটা পরিবর্তন আনতে হবে। সবাই আসলে পরে সবাই যাতে শিলা গ্রহণ করতে পারে, আমরা সব কিছু করার পরে শিলা গ্রহণ করি একদম সবার পরে। এতে কিন্তু ওনারা কিন্তু এটা আশকারা পান। কারা? যারা অহেতুক, অকারণে, কোনো কারণ ছাড়া
যতক্ষণে ইচ্ছা ততক্ষণে আসছেন। তারা তো ধরেই নিয়েছে শিলা দেয়া হবে, শিলা গ্রহণ সবার পরে হবে। আমি দেরিতে গেলে অসুবিধা নাই, শিলাটা নিতে পারলেই হলো। হ্যাঁ? এটা যাতে না হয়, আমাদের সর্বপ্রথম শিলা গ্রহণের মধ্য দিয়ে আমাদের সঙ্গদানগুলো শুরু করার একটা রেওয়াজ তৈরি করতে হবে, প্রথা চালু করতে হবে যেকোনোভাবে। এটা হচ্ছে সবাইকে একটা নিয়মের মধ্যে ফেলার জন্যে। আর দ্বিতীয় বিধানের কথা যদি বলি, নিয়মেই হচ্ছে যে কোনো পুণ্যকর্ম দানকর্ম সম্পাদন করার আগে শীল বিশুদ্ধিতা আনতে হবে। আপনি যখন শীলে প্রতিষ্ঠিত হয়ে সেই দানকর্ম সম্পাদন করবেন, তাহলে আপনি আরও বেশি পুণ্য লাভ করবেন, হ্যাঁ, দাতা এবং অংশগ্রহণকারী হিসেবে। সেক্ষেত্রেও কিন্তু বিধান অনুসারেও যদি আমরা করি, প্রথমে কিন্তু শিলাগ্রহণটা আমাদের প্রথমে রাখতে হবে। সেটাও যদি আমরা চালু করতে পারি, শিলাগ্রহণের মধ্য দিয়েই আমাদের সঙ্গদান শুরু হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে একটা শৃঙ্খলায় ফিরে এসেছে। আরেকটা বিষয় বলতে চাই, দেখুন, সঙ্গদান অনুষ্ঠান যদি আমরা মনে করি এটা শুধু দান দক্ষিণা খানাপিনার অনুষ্ঠান নয়, আমাদের ধর্মকে এই উচ্চমার্গীয় ধর্ম দর্শনকে জানার জন্যে আমাদের কোনো বিশেষ কোনো সভা সেমিনার সিম্পোজিয়াম হয় না। আমাদের হরহামেশা কী হয়, এই ঘণ্টাখানিকের সঙ্গদানটা ঘন ঘন হয়। এখন ওই অনুষ্ঠানগুলোতে যদি আমরা কিছু গ্রহণ করতে না পারি, আমরা কিছু উপকার গ্রহণ করতে না পারি, অর্জন করতে না পারি, তাইলে তো শুধু যাওয়া আসা খাওয়া দাওয়া এবং দান দক্ষিণের অনুষ্ঠান হয়ে গেল, হ্যাঁ, এটা শুধু একটা নিমন্ত্রণ, সামাজিক অনুষ্ঠানের মতো। গেলাম, বসলাম, খেলাম, চলে আসলাম, ব্যাস, আর কিছু হলো না। এই চক্র থেকে কিন্তু আমাদের এই হযবরল অবস্থা থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি। এই সময়টাকে আমাদের যতটুকু সম্ভব বুদ্ধের দর্শনকে জানার জন্যে আমাদেরকে ধর্মদেশনার পরিবেশ তৈরি করতে হবে এবং উপকার পাওয়ার চেষ্টা করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে। সেখানে কি করতে হবে, এই যে আমরা অনুষ্ঠানে যাই, অনেকে বুঝে না বুঝে আমরা কি করি, এদিকে ভিক্ষু সঙ্গ দেশনা করছেন, আমরা অনেকে অসচেতনভাবে যারা যান, তারা কথা বলতে বলতে নানান ভাব বিনিময় মত বিনিময় করতে করতে নিজেও ধর্মদেশনা শ্রবণ করেন না, পাশের জন যিনি থাকেন তিনি বা তাদেরকেও আমরা অন্তরায় করছি। তাইলে ধর্ম অন্তরায় দুই দিকেই কিন্তু আপনার অকুশল হচ্ছে। 1 ঘন্টার জন্যে আমরা কোনো অনুষ্ঠানে গেলে কেন একটু আমরা সংযত হতে পারবো না, নীরবতা অবলম্বন করতে পারবো না? আমরা যখন তখন ঢুকে পড়ছি, তারপরে একদম পেছনে এসে সবার আগে বসার জন্য, মাঝখানে বসার জন্য ঠেলাঠেলি করে তারপরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছি, হ্যাঁ? তারপরে আরেকটা যেটা আমাদের সবথেকে বড় সমস্যা হয়, পারতপক্ষে এই যে আমরা কোলের শিশু, হাতের শিশু যাওয়ার সময় 2-3 জনকে আমরা সাথে করে সঙ্গদানে নিয়ে যাই। একবার ভেবে দেখেছেন তারা কি এসব কিছু বুঝে? আমরা তাদেরকে কেন সেখানে নিচ্ছি? নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিলাম অনুষ্ঠানের স্থলে। বাচ্চারা তো বাচ্চাই। তারপর এইরকম কিছু পরিবার থেকে একটা অনুষ্ঠানে যখন মিনিমাম 10-15-20টা পরিবার থেকে যখন ওইরকম বাচ্চা শিশুগুলোকে নিয়ে ওখানে ছেড়ে দেওয়া হয়, তখন তাদের যে হইচই চেঁচামেচি, এগুলোর কারণে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ? প্রথম কথা হচ্ছে, আপনি যদি সম্ভব হয় বাচ্চাদের রেখে আসুন, হ্যাঁ? আপনাকে কেন 2-3 জন বাচ্চা নিয়ে এখানে অনুষ্ঠানে যেতেই হবে, এটা আপনাকে বুঝতে হবে। আমি আশা করি অন্যভাবে নেবেন না। আমি কি সঙ্গদানকে শুধু নিমন্ত্রণ মনে করেছি? যে আমরা যতজন ইচ্ছা যাচ্ছি, ভালো কথা। যারা যাওয়ার কথা, যারা গেলে অনুষ্ঠানটা থেকে কিছু নিতে পারবে, পরিবেশটা বজায় রাখতে পারবে, এ সম্পর্কে যার উপলব্ধি আছে, তাদেরকে আমরা নেব। এই যে আমরা কোলের বাচ্চা, হাতের বাচ্চা কতগুলা আমরা সাথে করে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিই, ভাবেন তো একবার সবাই যদি আমরা এরকম করি, অনুষ্ঠানটা কি আর অনুষ্ঠানের মধ্যে থাকে? সবথেকে বিশৃঙ্খল, বিশ্রী একটা ব্যাপার। এটা আমাদের চরম একটা উদাসীনতা, সচেতনতার অভাব। এই বিষয়গুলোতে আমাদের কিন্তু নজর দিতে হবে। তারপরে দেখবেন যে আমাদের সঙ্গদানের একটা শৃঙ্খলা, একটা পরিবেশ ফিরে এসেছে এবং সেটা যে দাতা পরিবার তাদের জন্যও ভালো হবে, যারা আপনারা অংশগ্রহণ করেন আপনাদের জন্যও ভালো হবে, আর অনুমোদন দেওয়ার জন্য আমরা যারা ভিক্ষু সংঘ উপস্থিত থাকি সবাই একটা পরিবেশ পাবে, সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠানটা শুরু এবং শেষ হবে। এরকম কিন্তু আরও বেশ কিছু বিষয় আছে,
একটা আলোচনার মধ্যে সব কিছু টানতে চাই না। আমি আবারও বলছি, এই ভিডিওতে সঙ্গ দেন আমাদের ভিক্ষু সঙ্ঘের করণীয় কী, সেটা আমি এখানে আনার চেষ্টা করিনি। সেটা নিয়ে আমি আলাদা একটা আলোচনা করব এবং এর পরের ভিডিওটা সেই বিষয়টা নিয়ে যাবে। তো আজকে শুধুমাত্র সঙ্গদানে ব্রতীদের কথাও বলি নাই, শুধু অংশগ্রহণকারীদের আমাদের ভুলভ্রান্তিগুলো কোথায়, আমাদের কি করার আছে, কি গ্রহণ এবং বর্জন করতে হবে, সেই বিষয়টাকে একটু ফোকাস করার চেষ্টা করেছি, শুধু এইটুকু। আশা করছি বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেবেন না, বাঁকা চোখে নেবেন না। আমাদের আসলে সংস্কার করতে হবে। সংস্কার করাটা কিন্তু খুবই কষ্টের, তাই না? বিশেষ করে যে সকল ভিক্ষুরা সংস্কারে হাত দেন, তাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমি প্রস্তুত আছি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু অন্ধভাবে, একচোখাভাবে শুধুমাত্র এই কথাগুলোর অন্ধবিরোধিতা না করে, সমালোচনা না করে, বিষয়গুলা প্রাসঙ্গিক সমসাময়িক কিনা, প্রয়োজন আছে কিনা, দয়া করে সেটাও একটু মাথায় নেবেন, বিবেচনায় নেবেন। তাহলে আমাদের এই যে অনেকটা সব কিছুকে মাথায় ঝুঁকি মাথায় নিয়ে, অর্থাৎ আলোচনা সমালোচনা বিতর্ক এগুলাকে ঝুঁকি মাথায় নিয়ে এই যে আমরা সমাজের স্বার্থে সংস্কারমূলক কথাবার্তাগুলো আমরা বলি, এগুলাকে কেবল কথার কথা বলে উড়িয়ে না দিয়ে একটু বিবেচনায় নেবেন। তাহলে দেখবেন আমরা একটু একটু করে যেখানে সংস্কার হওয়া প্রয়োজন, সংস্কার হওয়ার পরে আমরা সুন্দর একটা পরিবেশ আমরা ফিরে পাবো, প্রতিষ্ঠা করতে পারবো। সবাইকে আমার কথাগুলো শুনবার জন্যে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদেরও যদি এই প্রসঙ্গে এই যে আলোচনা করলাম, আলোচনাকৃত এ প্রসঙ্গের উপরে কোনো মত দ্বিমত থাকে কিংবা পরামর্শ থাকে, নিঃসংকোচে জানাবেন, অথবা মন্তব্য করে জানাবেন, ইনবক্স করে জানাবেন, ফোন করেও জানতে পারেন বা পরামর্শ দিতে পারেন। আমরা আশা করছি তখন আমরা মোটামুটি এই বিষয়গুলোতে একটু প্রত্যাশিত পরিবর্তন আমরা পর্যায়ক্রমে আনতে পারব। সবার মঙ্গল কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।